আমি সন্ধ্যা কেন এত ভালোবাসি জিজ্ঞাসা করছো? সমস্ত দিন আমরা পৃথিবীর মধ্যেই থাকি, সন্ধ্যাবেলায় আমরা জগতে বাস করি। সন্ধ্যাবেলায় দেখতে পাই পৃথিবী অপেক্ষা পৃথিবী ছাড়াই বেশি এমন লক্ষ লক্ষ পৃথিবী কুচি কুচি সোনার মতো আকাশের তলায় ছড়াছড়ি যাচ্ছে। জগৎ মহারণ্যের একটি বৃক্ষের একটি শাখার একটি প্রান্তে একটি অতি ক্ষুদ্র ফল প্রতিদিন পাকছে, তাই পৃথিবী। দিনে দেখতাম পৃথিবীর মধ্যে ছোটোখাটো যা কিছু সমস্তই চলাফেরা করছে। সন্ধ্যাবেলায় দেখতে পাই পৃথিবী স্বয়ং চলছে। রেলগাড়ি যেমন পর্বতের খোদিত গুহার মধ্যে প্রবেশ করে, তেমনি পৃথিবী তার কোটি কোটি আরোহী নিয়ে একটি সুদীর্ঘ অন্ধকারের গুহার মধ্যে যেন প্রবেশ করছে, এবং সেই ঘোর নিশীথ গুহার ছাদের মণ্ডপে অযুত গ্রহ তারা এক একটি প্রদীপ ধরে দাঁড়িয়ে আছে। তারই নিচ দিয়ে একটি অতি প্রকাণ্ডকায় গোলক নিঃশব্দে অবিশ্রাম গড়িয়ে চলেছে। এই বৃহৎ পৃথিবী সত্যি সত্যিই যে অসীম আকাশে পথচিহ্নহীন পথে অহর্নিশি হু হু করে ছুটে চলেছে, এক নিমেষও দাঁড়াতে পারছে না, এ একবার মনের মধ্যে অনুভব করলে কল্পনা স্তম্ভিত হয়ে থাকে। এমন একটি পৃথিবী কেন, যখন মনে করতে চেষ্টা করা যায় ঠিক এই মুহূর্তেই অনন্ত জগৎ প্রচণ্ড বেগে চলছে এবং তার প্রত্যেক ক্ষুদ্রতম পরমাণু থরথর করে কাঁপছে। অতি বৃহৎ অতি গুরুভার লক্ষ কোটি অযুত নিযুত চন্দ্র সূর্য তারা গ্রহ উপগ্রহ উল্কা ধূমকেতু লক্ষ যোজন ব্যাপ্ত নক্ষত্র বাষ্প রাশি কিছুই স্থির নেই। অতি বলিষ্ঠ বিরাট এক জাদুকর পুরুষ যেন এই অসংখ্য অনল গোলক নিয়ে অনন্ত আকাশে অবহেলে লোফালোফি করছে। কি তার প্রকাণ্ড বলিষ্ঠ বাহু, কি তার বজ্রকঠিন বিপুল মাংসপেশি, প্রতি পলকে কি অসীম শক্তি ব্যয় হচ্ছে, তখন কল্পনা অনন্তের কোন প্রান্তে বিন্দু হয়ে হারিয়ে যায়। অথচ দেখো, মনে হচ্ছে প্রকৃতি কি শান্ত। প্রকৃতি আমাদের সকলকে জানাতে চায় যে তোমরাই খুব মস্ত লোক, তোমরা আমাকে ছাড়িয়ে গিয়েছ। বিদ্যুৎ মায়াবিনীকে তার দিয়ে বেঁধেছ, বাষ্প দানবকে লৌহ কারাগারে বেঁধে তার দ্বারা কাজ উদ্ধার করছো। প্রকৃতি যে অতি বৃহৎ কার্যগুলি করছে তা আমাদের কাছ থেকে কেমন গোপন করে রেখেছে, আর আমরা যে অতি ক্ষুদ্র কাজটুকুও করি তাই আমাদের চোখে কেমন দেদীপ্যমান করে দেয়। নইলে আমরা যদি প্রত্যক্ষ দেখতে পাই অনন্তের কাজ চলছে, তাহলে কি আমরা আর কাজ করতে পারি? কম কাজ, বড় থেকে ছোট পর্যন্ত দেখো, অতি মহৎ শক্তিসম্পন্ন কত সহস্র নক্ষত্রলোক, অথচ দেখো তারা ছোট ছোট মানিকের মতো কেবল চিকচিক করছে মাত্র। আমরা ফুলবাগানের মধ্যে বসে আছি, মনে হচ্ছে চারিদিকে যেন ছুটি, অথচ প্রতি গাছে পাতায় ফুলে ঘাসে অবিশ্রাম কাজ চলছে। রাসায়নিক যোগ বিয়োগের হাট বসে গিয়েছে, কিন্তু দেখো ওদের মুখে গলদঘর্ম পরিশ্রমের ভাব কিছুমাত্র নেই। কেবল সৌন্দর্য, কেবল বিরাম, কেবল শান্তি। আমি যখন আরাম করছি তখনও আমার আপাদমস্তকে কাজ চলছে। আমার শরীরের প্রত্যেক কাজ যদি মেহনত করে আমার নিজেকেই করতে হতো, তাহলে কি আর জীবন ধারণ করে সুখ থাকতো? প্রকৃতি বলছে, আমি তোমার জন্য বিস্তর কাজ করে দিচ্ছি, আর তুমি কি তোমার নিজের জন্য কিছু করবে না? জ্বরের সাথে তোমার প্রভেদ এই যে তোমার নিজের জন্য অনেক কাজ তোমার নিজেকেই করতে হয়। তুমি পুরুষের মতো আহার উপার্জন করে আনো, তারপরে সেটাকে পাকযন্ত্রে রেঁধে নেবার অতি কৌশলসাধ্য কার্যভার সে আমার উপর রইল। তার জন্য তুমি বেশি ভেবো না, তুমি কেবল চলার উদ্যম করো, দেখবে আমি তোমাকে চালিয়ে নিয়ে যাব। ঠিক কথা, কিন্তু প্রকৃতি কখনো বলে না যে আমি করছি। আমাদের বেশিরভাগ কাজ যে প্রকৃতি সম্পন্ন করে দিচ্ছে তা কি আমরা জানি? আমাদের নিরুদ্যমে যে শত সহস্র কাজ চলছে, তা চলছে বলে আমাদের চেতনাই থাকে না। এই যে অতি কোমল বাতাস বইছে, এই যে আমার চোখের সম্মুখে নদীর ছোট ছোট তরঙ্গগুলি মৃদু মৃদু শব্দ করতে করতে তটের উপরে মুহুর্মুহু লুটিয়ে পড়ছে, এরা আমার হৃদয়ের এই অতি তীব্র শোক অহরহ শান্ত করছে। জগতের চতুর্দিক থেকে আমার উপর অবিশ্রাম সান্ত্বনা বর্ষিত হচ্ছে, অথচ আমি জানতে পারছি না। অথচ কেউই একটি সান্ত্বনার বাক্য বলছে না, কেবল অলক্ষ্যে অদৃশ্যে আমার হৃদয়ের উপরে তাদের মন্ত্রপুত হাত বুলিয়ে যাচ্ছে। আহা উহুটুকুও বলছে না।
আমাদের চতুর্দিকবর্তী এই যে কার্যকুশল সদাব্যস্ত ব্যক্তিগণ গুপ্তভাবে থাকে, সে কেবল আমাদেরকে ভোলাবার জন্য, আমাদেরকে জানাবার জন্য যে আমরাই স্বাধীন। অর্থাৎ অধীনতা খুব প্রকাণ্ড হলে তাকে কতকটা স্বাধীনতা বলা যেতে পারে। কারাগার যদি মস্ত হয় তবে তাকে কারাগার না বললেও চলে। বোধহয় আমাদেরকে স্থায়ী রূপে অধীন রাখার জন্য এই উপায় অবলম্বন করা হয়েছে। পাছে মুহুর্মুহু আমাদের চেতনা হয় যে আমরা অধীন ও বৈরাগ্য সাধনা দ্বারা প্রকৃতির শাসন লঙ্ঘন করে স্বাধীন হতে চেষ্টা করি। এই ভয়ে প্রকৃতি আমাদের হাত থেকে হাতকড়ি খুলে নিয়ে আমাদেরকে একটা বেড়া দেওয়া জায়গায় রেখে দিয়েছে। আমরা ভুলে থাকি আমরা অধীনতার দ্বারা বেষ্টিত, মনে করি আমরা ছাড়া পেয়েছি। কিংবা এমনও হতে পারে প্রকৃতি আমাদেরকে স্বাধীনতার শিক্ষা দিচ্ছেন। দেখো না কেন উত্তরোত্তর কেমন স্বাধীনতারই বিকাশ হচ্ছে। জ্বর যে সে নিজের জন্য কিছুই করতে পারে না, উদ্ভিদ তার চেয়ে কতকটা উচ্চ, কারণ টিকে থাকার জন্য খানিকটা যেন তার নিজের উদ্যমের আবশ্যক। তাকে রস আকর্ষণ করতে হয়, বাতাস থেকে আহার্য সংগ্রহ করতে হয়। মানুষ এত বেশি স্বাধীন যে প্রকৃতি বিস্তর প্রধান প্রধান কাজ বিশ্বাস করে আমাদের নিজের হাতেই রেখে দিয়েছেন। আর স্বাধীনতা জিনিস বড় সামান্য নয়, জ্বরের কোনো বালাই নেই। আমরা মানুষেরা কি করলে যে ভালো হবে পদে পদে তা ভেবে পাই না। আকুল হয়ে একবার এটা দেখছি, একবার ওটা দেখছি, এবং এরূপ পরীক্ষা করতে করতেই আমরা শত সহস্র করে মারা পড়ছি। উত্তরোত্তর যেরূপ স্বাধীনতার বিকাশ হয়ে আসছে, এরই যদি ক্রমিক চালনা হয় তাহলে মানুষের পর এমন জীব জন্মাবে যার ক্ষুধা পাবে না, অথচ বিবেচনাপূর্বক আহার করতে হবে। অনেক মানুষেরই তা করতে হয়। রক্ত সঞ্চালন ও পরিপাক কার্য তার নিজের কৌশলে করে নিতে হবে। মানুষের রন্ধন কার্যও কতকটা তাই। ভেবেচিন্তে তার শরীরের পরিণতি সাধন করতে হবে। এক কথায় তার আপাদমস্তকের সমস্ত ভার তার নিজের হাতে পড়বে। তার প্রত্যেক কাজের ফলাফল সে অনেকটা পর্যন্ত দেখতে পাবে। কথা বললে আঘাতজনিত বাতাসের তরঙ্গ কত দূরে কত বিভিন্ন শক্তিরূপে রূপান্তরিত হবে তা সে জানবে, এবং তার সেই কথার ভাব সমাজের মধ্যে প্রবেশ করে কত হৃদয়কে কত রূপে বিচলিত করবে, তার ফল পুরুষানুক্রমে কত দূরে কী আকারে প্রবাহিত হবে তা বুঝতে পারবে। আমাদের স্বাধীনতাও আছে, অধীনতাও আছে, বোধ করি চিরকালই থাকবে। স্বাধীনতার যেমন সাধনা আবশ্যক, অধীনতারও বোধহয় সেইরূপ সাধনা আবশ্যক। হয়তোবা উৎকর্ষপ্রাপ্ত সর্বশ্রেষ্ঠ অধীনতাকেই যথার্থ স্বাধীনতা বলে। কেবলমাত্র স্বাতন্ত্রকে শ্রেষ্ঠ স্বাধীনতা বলে না। যথার্থ যে রাজা সে প্রজার অধীন, পিতা সন্তানের অধীন, দেবতা এই জগতের অধীন। অর্থাৎ স্বাধীনভাবে অধীনতাকেই শ্রেষ্ঠ স্বাধীনতা বলে। জড় পদার্থ অধীনভাবে অধীন, মানুষেরা অধীনভাবে স্বাধীন, আর দেবতারা স্বাধীনভাবে অধীন। আমরা যখন মহত্ব লাভ করব তখন আমরা জগতের দাসত্ব করব, কিন্তু সেই দাসত্ব করাকেই বলে রাজত্ব করা। আর স্বতন্ত্র হওয়াকেই যদি স্বাধীন হওয়া বলে তাহলে ক্ষুদ্রতাকেই বলে স্বাধীনতা, বিনাশকেই বলে স্বাধীনতা।